জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব পদত্যাগ করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী, চাপে নেতানিয়াহু। এখন জানিয়ে দিব গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো 37,000। আরো জানিয়ে দিব মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে নৈশভোজে যা যা ছিল। সর্বশেষ জানিয়ে দিব বিজেপি নেতাকে হারিয়ে ইতিহাস গড়লেন সুপ্রিয়া, কে তিনি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার মতবিরোধ চরম আকার ধারণ করেছে। এর জেরে পদত্যাগ করছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টস। রোববার তিনি পদত্যাগের ঘোষণা দেন। গাজা যুদ্ধের মধ্যে তার এই পদত্যাগকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। খবর আল জাজিরা ও সিএনএন এর। বেনি গ্যান্টস বলেন, নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন, এই কারণেই আমরা জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। তিনি আরো বলেন, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন একটি সরকার গঠন করবে যে সরকার জনগণের আস্থা অর্জন এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করুন। নেতানিয়াহু গাজা যুদ্ধের তদারকি করার জন্য গত বছর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন। 3 সদস্যের এই মন্ত্রিসভায় বেনি গ্যান্টস অন্যতম সদস্য ছিলেন। তিনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমান ইসরায়েলি রাজনীতি তাকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যায়। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জরুরি সরকার ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বেনি গ্যান্টস। তখন তিনি বলেন, নেতানিয়াহু গাজা যুদ্ধের পরবর্তী পরিকল্পনা প্রকাশ করতে ব্যর্থ হলে তিনি তার সরকার ছেড়ে যাবেন। গত শনিবার এই বেনি গ্যান্টস পদত্যাগ করবেন বলে মনে করা হয়েছিল। তবে ওই দিন ইসরায়েলি বাহিনী এক অভিযানে গাজায় হামাসের হাতে বন্দী 4 জিম্মিকে উদ্ধার করলে পদত্যাগের ঘোষণা স্থগিত করেন তিনি। ওই দিন বন্দী উদ্ধারের নামে ইসরায়েলি যে হামলা চালিয়েছে তাতে 270 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গত বছর 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিহতের সংখ্যা 37,000 ছাড়িয়েছে। স্থানীয় সময় রোববার সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত 37,084 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 84,494 জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গত 24 ঘন্টায় নতুন করে আরো 283 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 814 জন। এদিকে গাজার কেন্দ্রস্থল নুসাইরাত শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এই অভিযানে হামাসের কাছে জিম্মিদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। ওই শিবিরে হামলা চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল বাহিনী। এই অভিযানে তারা 4 জনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের মতো শপথ নেন নরেন্দ্র মোদী। রোববার বাংলাদেশের সময় রাত 8:45 রাষ্ট্রপতির ভবনে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৈত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচন্ড এবং আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র সিসেলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ। তাদের জন্য নৈশভোজের সভার আয়োজন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সংবাদ সংস্থা এনআই এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। শপথ অনুষ্ঠানে বাহারি পদের খাবার ছিল অতিথিদের জন্য। গরম থেকে বাঁচতে নৈশভোজের মেনু এবং খাবারে আনা হয় টুইস্ট। পানীয়ের তালিকায় ছিল রিফ্রেশিং জুস, বিভিন্ন ধরনের শেক, স্টাফ লিচু, মাটকা, কুলফি, ম্যাঙ্গো ক্রিম এবং রায়তা। রিফ্রেশিং পানীয়র পর ডিনারের মেনুতে ছিল নানা পদের আয়োজন। ছিল যোধপুরি সবজি, যা রাজস্থানের একটি সুস্বাদু তরকারি। ডাল ছিল মশলা এবং সুগন্ধযুক্ত ভেষজ দিয়ে তৈরি সিদ্ধ চালের পদ, দম বিরিয়ানি। তালিকায় ছিল 5 ধরনের রুটিও। এর সঙ্গে ছিল ডেডিকেটেড পাঞ্জাবি ফুড কাউন্টার। এর সঙ্গে ছিল বেশ কিছু দেশীয় পদ। যারা বাজরা পছন্দ করেন তাদের মেনুতে ছিল বাজরা খিচুড়ি। এটি মুক্তা বাজরা থেকে একটি সুস্বাদু এবং পুষ্টিকর পদ। এর সঙ্গে ছিল নানা ধরনের সবজি। পানীয় বিভাগটিও সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠেছিল। 5 ধরনের জুস, 3 ধরনের রায়তা এবং দইয়ের উপর একটি সাইড ডিশ ছিল। এই সব খাবার গরমে অতিথিদের ঠান্ডা রাখতে সহায়ক ছিল। ডেজার্ট উৎসাহীদেরও নিরাশ করেননি এই নৈশভোজ। মেনুতে ছিল 8 ধরনের ডেজার্ট।
ছিল জনপ্রিয় ভারতীয় মিষ্টি সাদা রসমালাই, দুধে ভেজানো ক্রিম, 4 ধরনের ঘেওয়ার। এটি একটি ঐতিহ্যশালী রাজস্থানী মিষ্টি। এবারের নির্বাচনে মোদীর রাজনৈতিক দল বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির লোকসভায় মোট 543টি আসন রয়েছে। কোনো দল যদি এককভাবে দল গঠন করতে চায় তাহলে তাদেরকে কমপক্ষে 272টি আসনে জয় পেতে হবে, কিন্তু বিজেপি এবার পেয়েছে 240টি আসন। তবে তাদের এনডিএ জোট পেয়েছে 293 আসন। তাই তাদেরকে সরকার গঠনের অনুমতি দিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, নির্মলা সীতারামন, ডক্টর এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব এবং পীযূষ গোয়াল। অন্যদের মধ্যে ছিলেন বিজেপির প্রবীণ শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেডিইউ নেতা রাজীব রঞ্জন সিং, এইচএম নেতা জিতন রাম মাঝি, আরএলডির জয়ন্ত চৌধুরী, জেডিএস নেতা এইচডি কুমার স্বামী, এলজেপি এর প্রধান চিরাগ পাসওয়ান এবং জিতেন প্রসাদ। রাজনৈতিক পরিবারের মেয়ে 32 বছরের সোফিয়া ফেরদৌস। তিনি প্রবীণ কংগ্রেস নেতা মোহাম্মদ মুকুইমের মেয়ে। 2024 সালের ওড়িশা বিধানসভা নির্বাচনে কংগ্রেস মুকিমের পরিবর্তে তার মেয়ে সোফিয়াকে মনোনীত করেছেন। সোফিয়া পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। একই সঙ্গে তিনি একটি রিয়েল এস্টেট ফার্মের পরিচালকও। 2022 সালে বেঙ্গালুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজমেন্টে প্রোগ্রামও শেষ করেছেন। ভারতের ওড়িশা রাজ্যের বিধানসভা নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন সোফিয়া। কংগ্রেসের হয়ে রাজ্যের বারাবতী কটক আসন থেকে জয়ী হয়েছেন তিনি। নির্বাচনে বিজেপির পূর্ণচন্দ্র মহাপাত্রকে 8,000-এরও বেশি ভোটে হারিয়ে রাজ্যের প্রথম মুসলিম নারী বিধায়ক হয়েছেন সোফিয়া। খবর আনন্দবাজার অনলাইনের। পরিবার থেকেই সোফিয়ার রাজনীতির হাতে খড়ি। তার বাবা কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ মুকুইম একই আসনে বিধায়ক ছিলেন। তিনি মেট্রো বিল্ডার্স প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন। এই নেতা ওড়িশার রুরাল হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেড আর্থিক কেলেঙ্কারির জন্য ভিজিল্যান্সের আদালতে দোষী সাব্যস্ত হন। সেই কারণেই নির্বাচনে প্রার্থী হতে পারেননি মুকুইম। পরে এই আসনে কংগ্রেস মনোনয়ন পান সোফিয়া। সোফিয়ার স্বামী রাজ্যের বিশিষ্ট শিল্পপতি মিরাজুল। স্ত্রীর জয়ের পর সামাজিক মাধ্যমে সোফিয়াকে অভিনন্দন জানিয়েছেন মিরাজ। ওড়িশার প্রথম নারী মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীও বারামতী কটক আসন থেকে 1972 সালে বিধায়ক নির্বাচিত হন। অনেকেই তার জয়ের সঙ্গে মিল পাচ্ছেন সোফিয়ার। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।